সম্মানিত সভাপতি, স্থানীয় সরকার বিভাগের সুযোগ্য সচিব যারা মোহাম্মদ ইব্রাহিম, উপস্থিত আমাদের নারায়ণগঞ্জের সুযোগ্য মেয়র যারা আইবি রহমান, এবং এই অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন চট্টগ্রামের মেয়র জনাব রেজাউল করিম, এবং উপস্থিত গাজীপুরের মেয়র সহ আরও অন্যান্য সিটি কর্পোরেশন পৌরসভার মেয়র বিন্দু, সুধীবিন্দু, প্রিয় সাংবাদিক বিন্দু, বিশ্বব্যাংকের প্রতিনিধিবৃন্দু, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার বক্তব্যের প্রারম্ভে শ্রদ্ধা জানাচ্ছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার জন্য, স্বাধীনতার জন্য সারা জীবন লড়াই সংগ্রাম আন্দোলন করেছেন। তার আত্মার মাগফিরাত কামনা করছি। এয়ার পলিউশন এবং হেলথ কজ এ বিষয়ে আমার মনে হয় উপস্থাপনা থেকে আরম্ভ করে আমাদের যে কয়জন বক্তব্য রেখেছেন এবং অডিয়েন্স থেকেও যারা নাকি তাদের মতামত অথবা কিছু বক্তব্য দিয়েছেন, সবগুলো মিলিয়ে আমার কাছে মনে হয় আমার বলার মতন তেমন আর কিছু বাকি নেই। আমি খুশি হয়েছি যে সবাই এই বিষয়ে যথেষ্ট সমৃদ্ধ। এই বিষয়টিও মাথায় এসেছে যে সবাই আমরা এখন বুঝি যে এয়ার পলিউশনটা শুধুমাত্র আমাদের নিজস্ব ভৌগোলিক সীমানার মধ্যেই সীমাবদ্ধ নয়, এবং আমরা আমাদের ভৌগোলিক সীমানাকে যদি পরিপূর্ণভাবে পলিউশন মুক্ত করি, তো তাতেও আমরা আমাদের পলিউশন মুক্ত হবে না। কারণ সারা পৃথিবীতে যেখানে যুদ্ধ হচ্ছে অথবা যেখানে যে পলিউশনই হোক না কেন, সেগুলা দিস ওয়ে দ্যাট ওয়ে আমাদের এখানে মাইগ্রেট হচ্ছে। আর আমাদের ইন্টারনাল পলিউশন জেনারেশনের পরিমাণ তো অনেক বেশি। এ ব্যাপারে কোনো দ্বিমত করার কোনো সুযোগ নেই। আমরা অত্যন্ত ঘনবসতিপূর্ণ দেশ। আমাদের আর্থিক অবস্থা অনেক বেশি খারাপ ছিল। সময়ের ব্যবধানে আমরা উন্নত জীবন যাপন করার স্বপ্ন দেখে সেই স্বপ্ন পূরণের জন্য যখন যাত্রা আরম্ভ করি, তখনই আমাদেরকে অনেক শিল্প কারখানা স্থাপন করতে হয়েছে, মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল প্রতিষ্ঠিত করতে হয়েছে, আমাদেরকে থাকার জন্য ভালো বাড়িঘর নির্মাণ করতে হচ্ছে, চলার জন্য আমাদেরকে গাড়ি ব্যবহার করতে হচ্ছে। এবং একসময় ঢাকা শহরে রিক্সা ছিল, খুব স্বল্প সংখ্যক মোটর চালিত গাড়ি ছিল, তো সেখানে তখন পলিউশনের পরিমাণ অনেক কম ছিল। আমি যদি আরও পিছনের কথা বলি, সারা পৃথিবীতে যখন নাকি মডার্নাইজেশন, শিল্পায়নের যুগ আসে নাই, তো তখন পর্যন্ত আপনার পৃথিবীতে এই চ্যালেঞ্জটা এই মাত্রায় ছিল না। তো এখন আমাদের উন্নয়ন যেমনি হচ্ছে, এই উন্নয়নটাকে আমাদের জন্য বন্ধ করে দেওয়ার কোনো সুযোগ যেমনি নাই, পৃথিবীতে কেউ বন্ধ করে দেয়নি। আর আমরা তখন উন্নয়ন আরম্ভ করেছি যখন নাকি সারা পৃথিবীর উন্নয়ন করতে গিয়ে যে পরিমাণ পলিউশন করার দরকার, তারা আনঅ্যাকাউন্টেবল, অর্থাৎ জবাবদিহিতা মুক্তভাবে তারা সে পলিউশনটা করেছেন এবং টোটাল পৃথিবীকে পলিউটেড করেছেন। করার বিনিময়ে তাদের উন্নত অবস্থা তারা সৃষ্টি করেছে। এরপরে তখন তারাই বুঝতে পেরেছে যে না, আমাদেরকে এখন এই পলিউটেড অবস্থাকে নিয়ন্ত্রণ করতে হবে। অর্থাৎ আমি যে সুবিধাটা ভোগ করছি, এই সুবিধার বিনিময়ে যে এটা প্রতিঘাত, সাইড এফেক্ট যেটা, এবং সেটাকেও আমাকে নিয়ন্ত্রণে আনতে হবে। তো এখন বাংলাদেশেও এখন উন্নয়নের দিকে আমাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী 2041 সালে উন্নত বাংলাদেশ করার জন্য আমাদের সবাই মিলে আমরা কাজ করছি। এগ্রিকালচারে এখন আপনার এখন যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে, তার সব জায়গায় বিদ্যুৎ, সব বাড়িতে বিদ্যুৎ গিয়েছে, এবং বিদ্যুৎ যখন আসে তখন বিভিন্ন যন্ত্রপাতি তারা ইউজ করার চেষ্টা করে তাদের জীবন জীবিকা, উন্নত জীবন জীবিকার জন্য। তো এই সমস্ত সবগুলো মিলে এমন কোনো জায়গা নেই যেখানে নাকি আমাদের পলিউটেড হচ্ছে না, এমন কোনো ক্ষেত্র নেই। এখন এরকম পলিউশন তো আমরাই শুধুমাত্র উন্নত হই নাই,
এখন পৃথিবীতে আরও বহু দেশ উন্নত হয়েছে। যেমন আমি সিঙ্গাপুরের কথা যদি বলি, তারাও খুব ছোট দেশ, পপুলেশন ডেন্সিটি ইজ নট মাস মোর ফার ফ্রম আস, কিন্তু তারাও তাদের এনভায়রনমেন্টটাকে আমার মনে হয় তুলনামূলকভাবে অনেক সিকিউর করতে পেরেছে। তো এখন সেই বিষয়টাকে যদি মাথায় নিই, তো তাহলে তো আমাদের কেন হবে না, এই বিষয়টা আমাদেরকে ভাবতে হবে। এখন বাবার জন্য আমি একজন দায়িত্বশীল মানুষ, আমি তো আরেকজনের উপরে রেসপন্সিবিলিটি শিফট করতে পারি না। তো আমি যখন তখন দেখি যে আসলে আমাদেরকে প্রত্যেকটি স্তরে, জীবনের প্রত্যেকটি স্তরে আমাদের বহু আইন আছে, এবং এই আইনগুলোকে আমরা যদি স্ব জায়গাতে আমরা যদি মেনে চলি, তো তাহলে আমার মনে হয় আমরা অনেক দূর অগ্রগতি সাধিত করতে পারবো সব পেশায়। শুধুমাত্র এয়ার পলিউশনের বিষয় না, ল অ্যান্ড অর্ডারের বিষয় না, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেবিলিটির বিষয় না, আমাদের হেলথ ইস্যু সহ সব বিষয়ে আমরা অনেক ভালো কিছু অর্জন করতে পারবো। তো এখন সেটার জন্য আমাদের সবাইকে সম্মিলিতভাবে উদ্যোগ নিতে হবে। সরকারের পক্ষ থেকে এটাকে ইম্পোজ করতে হবে, এবং কোথায়ও পৃথিবীতে আইন মানুষ আপনি মানে নাই, এবং আইন মানার জন্য মানুষকে যখন নাকি আপনাকে সেখানে ইম্পোজ করতে হয়েছে, অ্যাওয়ার করতে হয়েছে। তো এই জন্য আজকে আমি ওয়ার্ল্ড ব্যাংককে ধন্যবাদ জানাই, তারা এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য তারা সেখানে সহযোগিতা প্রদান করেছেন, যে একটি অনুষ্ঠান করে আমাদের মধ্যে অ্যাওয়ারনেস ডেভেলপ করা। এখন অ্যাওয়ারনেস ডেভেলপ করে আমি মনে করি না যে এখানের মধ্যে যারা উপস্থিত আছেন তারা কেউ এয়ার পলিউশন অ্যান্ড কাউন্টার এফেক্ট অফ হেলথ কি এ বিষয়ে এখন নতুন করে আর কোনো অ্যানালাইটিক্যাল বক্তব্য দেওয়ার দরকার আছে। সবাই বুঝতেছেন যে আমি একজন অডিয়েন্স থেকে বলেছেন যে আমরা প্রতিদিন 11,500 লিটার আপনার বাতাস এনহেল করি। তো এনহেল করতে গিয়ে সেখানের মধ্যে এত বাতাস এনহেল করি, তো সেটার মধ্যে দিয়ে কত পলিউটেড পার্টিকেল আমাদের বডিতে ঢুকে সেখানে আমার বিভিন্ন অর্গানের উপরে তার একটা ইনফ্লুয়েন্সটা কী, তো সেটা তো আমরা সবাই মোটামুটি বুঝি। এবং এই সমস্ত কারণে বাচ্চারা একটু বেশি হবে, ইল্ডারলি লোকরা আর একটু বেশি হবে। তো এটার পিছনে তো ইট ইজ এ সায়েন্টিফিক রিজন, কারণ ছোটো বাচ্চারাও দে আর নট দ্যাট মাচ, তার হেলথ ফিজিওলজি ইজ নট দ্যাট মাচ কম্পিটেন্ট টু ফেস দিস কাইন্ডস অফ এ চ্যালেঞ্জেস, দিস কাইন্ডস অফ এ আপনার স্ট্রেসটা নেওয়ার মতো ক্ষমতা নেই, আর বয়স্কেরও সেই ক্ষমতা কমে যায়। তো সেই সমস্ত কারণে তারা হবে, কিন্তু এই জন্য ইয়াংরা হয়তো বা এখন তাৎক্ষণিকভাবে এফেক্ট না হলেও আসলে দিস ওয়ে দ্যাট ওয়ে কিছু এফেক্ট হবে। এখন যতগুলো রোগ ব্যাধি হচ্ছে, যেমন আমাদের ক্যান্সার, এখন আমাদের কিছু আমাদের কমিউনাল ডিজিজ আছে, আর কিছু আমাদের বডি জেনারেট করতেছে। তো বডি যে সমস্ত, যেমন আমার যদি ক্যান্সারের কথা বলা হয়, তো ক্যান্সার তো আমার বাহির থেকে কোনো জীবাণু ঢুকতেছে না। হ্যাঁ, ইট ইজ এ কন্টেজিয়াস না, নন কন্টেজিয়াস, ইট ইজ জেনারেটিং বাই মাই বডি। কারণ আমার বডিতে যে বডিটাকে যে আমি, যেমন আমার বডিটাকে সুস্থ রাখা, আমার বডিতে ধরুন যদি 13.7 অথবা 39 ট্রিলিয়ন মাইক্রো অর্গানিজম থাকে, তো এই মাইক্রো অর্গানিজমগুলো তো তারা সবাই সুস্থ থাকতে চায়। আর এরপরে দিয়ে অ্যাকর্ডিং টু সায়েন্স হোয়াট এভার আই কুড লার্ন দ্যাট দ্য অল সেল ইজ কন্টিনিউয়াসলি ব্রোকেন, 50 বিলিয়ন সেল প্রতিদিন ভেঙে যায়। তো ভাঙার পর দিয়ে সেটা আবার নতুন সেল জেনারেট করে। তো এখানে যদি কোনোটা যদি আবার থেকে যায়, তো একটা পর্যায়ে থেকে যাবে কেন, যখন নাকি সে আমার থেকে যায়, কেন স্বাভাবিক প্রক্রিয়া সে নাই, তখন আমার এইগুলোর থেকে এরপরে আস্তে আস্তে একটা যদি আমার ইমিউনিটি যদি সেটাকে যদি ধ্বংস করতে না পারে, তাহলে তখন সেখানে টিউমার হয় এবং সেখানে কার্সিনোমা হয়। তো এই একটা বিষয়। তারপরে দিয়ে আমার বডিতে ব্লাড প্রেশার অথবা যে সমস্ত ডায়াবেটিস, এই সমস্তগুলো কেন হয়, তো এগুলো তো কোনো কন্টেজিয়াস ডিজিজ না। তো এই সমস্ত বিষয়গুলো আমরা তো মোটামুটি আমরা সবাই বুঝি যে আমাদের এগুলা, যে এখন যেমন আমাদের কোভিডের একটা ভাইরাস ছিল, তো তারপরে দিয়ে ধরুন এডিস মশার মাধ্যম দিয়ে ডেঙ্গু রোগ হয়, তো ডেঙ্গু রোগের ক্যারিয়ার এডিস মশা। এখন কিন্তু এটার তো কোনো বাহক নাই, বাহক তো আমি নিজে জেনারেট করতেছি। তো আমার এখানে সলিউশনটা কি,
আমাকে এখানে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, সবগুলো আপনি হয়তো আমরা বেশ করাটা কঠিন। তো কিন্তু ভালো স্বাস্থ্যের জন্য আপনাকে এই এরিয়াটাকে অ্যাড্রেস করাটা খুব জরুরি, এবং সেটা তো সবটা আমরা পারবো না, কিন্তু যেটুকু পারি এটুকু আমরা কেন করব না। আর যদি না করি সবাই মিলে আমরা সাফার করব, এবং এই সাফারিংয়ের জন্য আপনার আমরা স্ব অবস্থান থেকে যদি আমরা করতে পারতাম, কিন্তু এটা আসলে হয় না। এটা সেন্ট্রালি গভর্নমেন্টের পক্ষ থেকে একটা কমপ্লেন্স এর মধ্যে নিয়ে আসতে হবে। যেমন কনস্ট্রাকশনের কথা যদি বলা হয়েছে, কনস্ট্রাকশন করার সময় কনস্ট্রাকশনের জন্য সেফটি মেজারগুলো যেগুলো নেওয়ার দরকার সেগুলিকে আমরা নিচ্ছি। এখন সেগুলো আমাদের আমরা কোড অফ কনস্ট্রাকশন আমাদের যেটা আছে, অথবা যদি ঠিকভাবে নাও থাকে, ওয়াই নট রিফর্ম ইট। তারপরে বিআরটিসি ফিটনেস গাড়ির কথা বলছেন, তো ফিটনেস গাড়ি তো বিআরটিসি তাদেরকে হোয়াই দে কুড নট বি এনশিওর, ডেফিনেটলি তারা পারে এবং করা উচিত। এখন সেই জায়গাতে তিনি দায়িত্ব পালন করেন না, আমার জায়গাতে আমি করি না, আপনার জায়গাতে আপনি করেন না, মানুষের জায়গায় করে না। তো সবাই নিজস্ব সুবিধা মতো আইন ভঙ্গ করেন, এবং করার পরিপ্রেক্ষিতে পরিণতিটা দাঁড়ায় যে আমরা সবাই সাফার করি। এবং এটা আমার মনে হয় এইখান থেকে আমাদেরকে সরে আসতে হবে, এবং সবাই মিলে উদ্যোগ নিতে হবে, এবং অ্যাওয়ারনেস ডেভেলপমেন্টের মাধ্যম দিয়ে শুধুমাত্র যেই সমস্ত বিষয়াদি আছে সবগুলোকে যাতে নাকি এনশিওর করা হয়। ইন্ডাস্ট্রিয়াল পলিউশন, সিমেন্ট কারখানা, ডাইং। আমি একটা বিষয় এখানে তো আমার মনে হয় অন্যরা থাকলে ভালো হতো। তো আমার একটা জিনিস খুব ভয়ঙ্কর কথা আমি শুনেছি, আমি জানি না এটা কতটুকু সত্য। আমি শুনেছি যে ডাইং ফ্যাক্টরির থেকে যে সমস্ত এফিলেন্টগুলো বাইর হয়, তো সেগুলোকে তো এফিলেন্ট ট্রিটমেন্ট প্ল্যান করার কথা, কিন্তু এখন এটাকে না করতে, ট্রিটমেন্ট করতে তো টাকা লাগে। তো টাকা যাতে নাকি খরচ না হয়, এটার জন্য কেউ 7-8 ইঞ্চি পাইপ একেবারে 1000 ফিট 2000 ফিট নিচে ড্রাইভ করে ওই সমস্ত ডাইং ম্যাটেরিয়ালগুলা, ডাইং এফিলেন্টগুলা সেগুলো এখানে ঢুকাই দেয়, পলিউটেড। তো ঢুকাই দেওয়ার পরে এগুলার তাইলে হচ্ছে কি, তাইলে আপনার আন্ডারগ্রাউন্ড water is going to be polluted and the soil is going to be polluted. Consequences of next life of you and your generation will be such a dangerous, we do not have any remedy, I think. তো এই বিষয়টা আমার মনে হয় কারণ কেউ কোথায় দায়িত্ব পালন করি না, এটা আমার কাছে দুর্ভাগ্যজনক মনে হয়। প্রত্যেকের জায়গা থেকে একটা কিছুকে বাড়াইয়া বলবে, বাড়াইয়া লিখবে, বলার সময় আমরা ঠিক মতো বলবো, আর করতে হবে। তো আমারটাই তো আমি করি না, আপনারটা আপনি করবেন না। সবাই বক্তৃতা দিতে গেলে আমরা ভালো বক্তৃতা দেব, এবং আমি তো মনে করি যে এখানে যে বক্তৃতা হয়েছে অথবা যে সমস্ত তথ্য উপাত্য উপস্থিত হয়েছে এবং এটার কনসিকুয়েন্সের সম্বন্ধে যতটুকু আমরা সবাই আজকে এখানে কনসিভ করেছি, আমরা কনভিন্স হয়েছি। কিন্তু এখন যদি যাই এখান থেকে যাওয়ার পরে অন্ততপক্ষে এই অ্যাওয়ারনেসের সাথে আমি যে জানতে পেরেছি, এটার পরে যে আমি প্রতিকার করব, ব্যবস্থা নেব, এটা কি আমি করব? আমি কি আমার বিবেকের কাছে প্রশ্নের উত্তরটা আমি খুঁজে পাবো? তো আমি আমার কাজটা করব না, আপনি আপনার কাজটা করবেন না। এবং যেটা করলে আলটিমেটলি গোল হলো একটা সুন্দর বাংলাদেশ, সুন্দর একটা পৃথিবী। তো এই সুন্দর পৃথিবীর জন্য আমাদের কমিটমেন্ট আছে। আমরা কথা বলি ইউএনের আন্ডার দ্য কমান্ড অ্যান্ড দ্য লিডারশিপ অফ ইউএনএ দেখা গেছে বহু রেজুলেশন অ্যাডাপ্টেশন হয়েছে। তো সেখানে কিন্তু যদি রেজুলেশন ইউএন না থাকতো তাইলে হয়তো কী পরিমাণ ওয়ার্স হতো। তারপর কিছুটা হচ্ছে, কারণ আমরা দ্বিতীয় মহাযুদ্ধের ভয়াবহতা যদি চিন্তা করি, তো সেই সমস্ত সময় যে পরিমাণ পলিউশন হয়েছে, এটা তো এটা ফেজ আউট হতে তো আমাদের পৃথিবীর জন্য বহু বছর চলে গেছে। যে হিরোশিমা নাগাসাকিতে যে বোমা ফালানো হলো এবং সেখানে যে সমস্ত মানুষরা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই গত 50, 60, 70 বছরে তো এই সমস্ত এই অবস্থা থেকে মানুষ ফিরে আসতে পারে না। তো যাই হোক, আমাদের এখানে যেটা হচ্ছে, পানি পলিউটেড হচ্ছে, এয়ার পলিউটেড হচ্ছে, এবং পলিউটার কানা এটা মোটামুটি আমার মনে হয় এখানে। আর আমার কাছে একটাও আমি শুনতেছিলাম আর আমি ভাবতেছিলাম যে আর কোনোটা কি বাকি আছে, দেখলাম যে না, কোনোটা বাকি নেই।
সবটাই এসেছে, আর থাকলেও সেটা এত বেশি গুরুত্বপূর্ণ না। তো এখন আপনার আমি একবার বুড়িগঙ্গা নদীর এখানে একটা একটা প্রোগ্রাম দিছে, তা আমি ওখানে গেলাম। তো যাওয়ার পরে আমি গাড়ি থেকে নামার সাথে সাথে একেবারে খুবই দুর্গন্ধ চতুর্দিক থেকে আমি অনুভব করা আরম্ভ করলাম। তো আমি ভাবলাম যে এখানে মনে হয় কোনো একটা ঘটনা ঘটছে। তা আমি বললাম যে তোমরা আমরা এখানে নিয়ে আসলে কোথায়, এখানে তো খুবই দুর্গন্ধ। তো তখন আমার বললো যে না দুর্গন্ধ কই যে এখানে। আমি বললাম না না না, এখানে আমি বলবো তো অন্য কোথায় প্রোগ্রাম করো, এরা একটা আউটডোর শুটিং করতেছে আর কি, কিছু একটা বক্তৃতা দেবো কি একটা। তো বললো যে না এখানে তো এরকমই, কারণ এই নদীর ছবি নিতে হবে, আমার ছবি নিতে হবে, বক্তব্য নিতে হবে, তাদের কী ছিল আমার এখন মনে নেই। তো হাওয়ার বলে যে না এটাই নর্মাল, এখানে সবসময় এরকম থাকে, বরঞ্চ এখন আজকে কিছুটা কম। তো আমি বললাম যে কেন এটা কেন, কয় যে এই বুড়িগঙ্গার নদীর পুরো পানি এরকম, এখন সেখানের মধ্যে মাছ হচ্ছে, সে মাছ আমরা নদীর মাছ খাবো, এটা একটা আমরা ছোটোবেলা থেকে ওই আপনার নদীর পানি গোলা ভালো, তারপরে জাতের মেয়ে কালো ভালো, এই সমস্ত কথা বলে আমরা শুনতাম। তো নদীর থেকে মাছ খেলে পুকুরের মাছ খাবো না, নদীর মাছ খাবো, তার স্টেমিনা ভালো, তার কিরম না কয় বডিতে আমার যে কি বলে HDL হাই ডেন্সিটি লিপোপ্রোটিন বেড়ে যাবে খাইলে, তারপরে সমুদ্রের মাছ খাবো। এখন হচ্ছে কি আমি কয়েকদিন আগে থেকে আমি বলতেছি যে আমাকে নদীর মাছ খাওয়া বন্ধ করে দেওয়ার জন্য, কারণ নো রিভার ইজ সেফ ফর ফিশ কাল্টিভেশন। মাছ যে হচ্ছে ইলিশ মাছ আমরা খাচ্ছি, এটা অত্যন্ত সুস্বাদু। এখন আপনি কি আর ইউ শিওর the water where it is grooming then it is safe for you? এখন সাগরের মাছ খাবো, আগে আমি খুব সাগরের মাছ, আমি চট্টগ্রামে বেচ ছিলাম, তো চট্টগ্রামে বেশি থাকতাম। তো এখন চট্টগ্রামে সমুদ্রের মাছ পাওয়া যেত, তো সেখানের মধ্যে সমুদ্রের বড় বড় মাছ আমার প্রিয় ছিল। তো হেলথ কজে যে আমি মনে করতাম যে সমুদ্রের মাছ খেলে এটা বড় পানিতে হচ্ছে, সে অনেক বেশি দূর দূরান্তে সাঁতার কাটে, তার বডিতে স্টেমিনা অনেক বাড়িয়ে গেছে, আমি খেলে আমার স্টেমিনা বেড়ে যাবে। তো এই সমস্ত কারণে সমুদ্রের সব মাছ টাছ খাওয়াতে আমি অভ্যস্ত ছিলাম। কিন্তু এখন আমি স্কেয়ার যে সমুদ্রে নিউক্লিয়ার কী বলে বোম সেখানে টেস্ট করা হয়, সমুদ্রের মধ্যে প্রতিদিন কত লক্ষ টন আপনার প্লাস্টিক, দ্যাট ইজ পেট্রোলিয়াম প্রোডাক্ট ডাম্পিং করা হয়, প্রোডাক্ট এবং পেট্রোল ডাম্পিং করা হচ্ছে। তাতে হোয়াট এক্সটেন্ট দ্য আপনার সি ওয়াটার ইজ সেফ অ্যাট দিস মোমেন্ট, তাদের সেখানে আমি কী খাবো। তারপরে দিয়ে আসেন আমরা এখন আমার বডির জন্য ইনঅর্গানিক, যেমন মনে করেন যে সমস্ত হেভি মেটাল আছে, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, নিকেল, মার্কারি, সালফার, এই সমস্ত যত কিছু আছে হেভি মেটাল, নান আর সেফ ফর মাই বডি অ্যান্ড হুইচ উইল বি সে কার্সিনোমা জেনারেট করার জন্য যথেষ্ট মানে তার কাছে অথবা নিউরোলজিক্যাল ডিজিজ তৈরি করতে পারে ইত্যাদি ইত্যাদি। তো এই সমস্ত কারণে কিন্তু আপনি এখন যখন নাকি অর্গানিক ফুডের কথা বলবেন, তো অর্গানিক ফুড এখন একটা খুব ভালো সারা পৃথিবীতে কথা আছে, কিন্তু এখন অর্গানিক করতে গেলে যে কোয়ান্টিটি মানুষের ফুডের দরকার, তো সে পরিমাণ ফুড তো আমাদের সারা পৃথিবী এখন জেনারেট করতে পারে। বিশেষ করে বাংলাদেশে এত মানুষের জন্য আমরা খাদ্য উৎপাদন করি, এটা করা তত বড় কঠিন হবে। তো এই সমস্ত অনেক চ্যালেঞ্জ আছে, তারপর আমরা সবটা করতে পারবো না, কিন্তু যেটুকু করতে পারি এটুকু আমরা কেন করবো না। সিঙ্গাপুর যেটা করতে পেরেছে এটা তো সিঙ্গাপুরের মানুষরা করেছে, তারপর সাউথ কোরিয়া যেটুকু করেছে, জাপান যেটুকু তাদের করেছেন, কন্ট্রোল করেছেন। তো অ্যাবসলিউটলি ফ্রি করা যাবে না, বাট এই সীমাবদ্ধতার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করতে হবে। তো এখন আমি আমার নিজের অবস্থান থেকে দাঁড়িয়ে আপনাদেরকে বলার আমার কোনো সাহস নাই, এবং আমার কাছে খুব বেশি আমি কারেজও বোধ করি না, কারণ আমার যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলো আমি কতটুকু পালন করছি। হ্যাঁ, তো আমি সেই দায়িত্বটা কতটুকু পালন করছি, what extent I am imposing my authority have been given by the legislation. তো এখন আমি কতটুকু করছি, তো আমিও করব না, তো তাইলে তো অথবা আমি দেখতেছি I am holding the huge power. The Minister of Local Government is empowered by the law, huge authority. But what extent I am doing? তো এই জন্য আমি নিজের কাছে আমি অপরাধী। তো আমি আপনাকে কতটুকু বলতে পারবো, শুধু এইটুকু বলি যে আমারও নিজের বড় আক্ষেপ আছে, যন্ত্রণা আছে, এর পরিণতি
আপনাদেরকে সবাইকে ভোগ করতে হবে, আমিও ভোগ করতে হবে। আর আমরা তো পৃথিবীতে আমাদের জন্য আসি নাই। আমি যদি আমার সুখের কথা একবার যদি অন্তঃকরণে যদি একবার ভিতরে আমার কনসাসের সাথে, আমি এবং আমার কনসাস দুই জিনিস, এটা সম্বন্ধে আমি অন্য ব্যাখ্যা যাব না। তো আমার বিবেকের কাছে যখন আমি প্রশ্ন করি, তো তখন আমি খুঁজে পাই না যে আসলে আমি আমার দায়িত্বটা পালন করতে পারছি। এর জন্য যথেষ্ট কারণ আছে, যুক্তি আছে, কিন্তু আমাদেরকে এরপরও করতে হবে। আপনাদের অবস্থান থেকে করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, স্ব অবস্থান থেকে। এবং আমার ইন্টারমিনিস্ট্রিয়াল আমাদেরকে ইনিশিয়েটিভ নিতে হবে যে পলিউশন ফ্রি করার জন্য, পলিউশনকে অ্যাজ মাস আমাদেরকে কন্ট্রোল করার জন্য। যতটুকু আমরা পলিউশন কন্ট্রোল করতে পারি, তাইলে এই দেশ, এই পৃথিবী আমাদের জন্য কল্যাণকর হবে এবং আমরা ভালো থাকতে পারবো। আপনারা সবাই ভালো থাকুন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে একটা সুন্দর পৃথিবীর স্বপ্ন স্বপ্ন দেখতে তো কোনো পয়সা লাগে না, স্বপ্ন দেখতে কোনো আইন লাগে না, আর স্বপ্ন দেখা যায়। আর স্বপ্নটাই হলো শেষ অবলম্বন। স্বপ্ন দেখতে পারলে আমি সুখে থাকতে পারবো। যত স্বপ্ন দেখব, ভালো স্বপ্ন দেখতে হবে। ভালো ভালো যে একদিন একটা সুন্দর দেশ হয়ে যাবে, আমি অনেক ভালো কিছু করে ফেলবো, অনেক মানুষের কল্যাণ হবে, সব মানুষের সুখী হবে, চতুর্দিকে শুধুমাত্র মানুষের সুখ আর বেদনার কোনো অস্তিত্ব খুঁজে পাবো না। সেদিন আমার নিজের মধ্যে আমি অনেক ভাগ্যবান হব, নিজকে অনেক বেশি সার্থক মনে করব। এরকম একটা স্বপ্ন দেখি। তো দেখতে পারলে নিজে সুখে থাকা যায়। এবার নিজে সুখে থাকার জন্য হলো একটা স্বপ্ন দেখি। আর কিছু স্বপ্ন তো কখনো কখনো আমাকে আবার স্ট্রংলি, ইট কুড বি মাইট বি গিভ ইউ দ্য গুড স্ট্রং ড্রাইভ টু কন্ট্রিবিউট টু ওয়ার্ক অ্যাকর্ডিং টু মাই ড্রিম। তো অতএব এটা আপনারাও দেখেন, আমরা সবাই মিলে আশা করি একটা সময় আমাদের কিছু হতেও পারে। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার আগামী সুন্দর জীবন কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।